Guys, welcome to our channel. Today we will study cell theory, cell biology and cell organelles for NEET exams GenFast and BSc Nursing. Let's begin. আজকে আমরা পড়ব সেল বাংলায় যেটাকে বলা হয় কোষ। তা প্রত্যেকটি অর্গানিজমস বা জীব সেল দিয়ে তৈরি হয় বা কোষ দিয়ে তৈরি হয়। আর আমাদের সেল হচ্ছে আমাদের জীবনের একটা ক্ষুদ্র একক, আমাদের লাইফের একটি ক্ষুদ্র একক। সেল কি? দ্য ইউনিট অফ লাইফ। সেল কি? সেল দ্য ইউনিট অফ লাইফ। সেলটা কি? সেলটা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে সেলটা কি। সেল হচ্ছে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড দ্য ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজমস। মানে সেল হচ্ছে আমাদের জীবেদের মধ্যে মৌলিক, গঠনগত, কার্যগত একক একটি হচ্ছে সেল। প্রথম সেল দেখেছিল হচ্ছে, ফার্স্ট সেল ডিসকভার করে বা যে প্রথম সেল দেখেছিল সে হচ্ছে রবার্ট হুক। ফার্স্ট যে সেল দেখে সে হচ্ছে রবার্ট হুক ইন কর্কের মধ্যে প্রথম তিনি সেলটা দেখতে পান। তা প্রথমে কি আমরা জানবো সেল কি। সেল হচ্ছে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল and functional unit of all living organisms. সেল কি? সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। মানে আর প্রথম সেল আবিষ্কার করে বা যে প্রথম ডিসকভার করে সেল, সে হচ্ছে রবার্ট হুক। ফার্স্ট সেল ডিসকভার্ড বাই রবার্ট হুক। কিসের মধ্যে দেখে? ইন কর্ক। ইনি হচ্ছে ফার্স্ট ডিসকভার করে, রবার্ট হুক ফার্স্ট ডিসকভার করে। কিন্তু প্রথম জীবন্ত সেল প্রথম ডিসকভার কে করে? অ্যান্টন ভন লিউয়েনহক। প্রথম জীবন্ত কোষ ডিসকভার করে কে? অ্যান্টন ভন লিউয়েনহক। কি করে? ফার্স্ট saw and describe a live cell. এখন এটা হচ্ছে সেল হয়ে গেল। তা সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে। তা ফার্স্ট নিউক্লিয়াসকে ডিসকভার করে হচ্ছে রবার্ট ব্রাউন। লিখবো তাহলে রবার্ট ব্রাউন ডিসকভার্ড দ্য নিউক্লিয়াস। সেল আবিষ্কৃত হওয়ার পর বা ডিসকভার হওয়ার পর, সেল বার হওয়ার পর নিউক্লিয়াস ডিসকভার হয়। রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াস ডিসকভার করেন। এখন পড়ব আমরা হচ্ছে সেল থিওরি। সেল থিওরির সাথে দুজন জড়িত, একজন হচ্ছে ম্যাথিয়াস স্লাইডেন, আরেকজন হচ্ছে সোয়ান। স্লাইডেন ছিলেন একজন বোটানিস্ট মানে উদ্ভিদ বিজ্ঞানী, আর সোয়ান ছিলেন প্রাণীবিজ্ঞানী। তা 1838 খ্রিস্টাব্দে স্লাইডেন বলেন যে তিনি কি বলেন যে উদ্ভিদ বিভিন্ন কোষ নিয়ে গঠিত হয়। তিনি এটা প্রথম বলেন, উদ্ভিদ বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। আর সোয়ান 1839 খ্রিস্টাব্দে
বলেন যে প্রাণীর মধ্যেও এরকম বিভিন্ন সেল আছে যা নিয়ে প্রাণী গঠিত হয়, এবং তিনি বলেন সেই প্রাণী কোষের মানে বাইরের দিকে একটি থিন আউটার লেয়ার পাওয়া যায়, যেটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন, যার নাম প্লাজমা মেমব্রেন। তো এখন কি লিখব? ইন 1838 Sladen, Sleiden, Sladen, a botanist, examined a large number of plant and observed that মানে তিনি বুঝতে পারেন যে অল প্ল্যান্টস মানে প্রত্যেকটি গাছ আর কম্পোস্ট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সেলস, এবং সেই টাইমেই সোয়ান 1839, সেই টাইম না 1839 খ্রিস্টাব্দে সোয়ান বলেন, তিনি একজন প্রাণীবিদ ছিলেন, জুওলজিস্ট, যে অ্যানিম্যাল সেলেও বিভিন্ন ধরনের সেল পাওয়া, অ্যানিম্যালের মধ্যেও বিভিন্ন ধরনের সেল পাওয়া যায়, এবং তার সেই সেলগুলির চারপাশে একটি থিন আউটার লেয়ার দেখা যায়, যাকে আমরা প্লাজমা মেমব্রেন বলি। তারপর লিখব 1839 and 1839 Swan, zoologist, studied different types of animal cells and reported that cells had a thin outer layer which is today known, যেটাকে আমরা এখন জানি today known as the plasma membrane. প্লাজমা মেমব্রেন। তারপর তারা স্লাইডেন অ্যান্ড সোয়ান দুজন মিলে একটি সেল থিওরি গঠন করেন। তা সেখানে তারা এক্সপ্লেন করতে পারেনি, তারা বোঝাতে পারেননি যে একটি সেল কোথা থেকে তৈরি হয়, কোথা থেকে একটি সেল ফর্মড হয়। তখন রুডলফ ভিরচৌ নামে 1855 খ্রিস্টাব্দে তিনি ফার্স্ট এক্সপ্লেন করেন, 1855 খ্রিস্টাব্দে তিনি ফার্স্ট এক্সপ্লেন করেন যে একটি সেল তার প্রি এক্সিস্টিং সেল থেকেই উৎপন্ন হয়। একটি সেল তার প্রি এক্সিস্টিং সেলস মানে একটি সেল, যেমন মানুষের ক্ষেত্রে জনন হয়, একজন পুরুষ একজন মহিলা তাদের জননের ফলে যেমন শিশু উৎপন্ন হয়, তেমনি একটি সেল তার প্রি এক্সিস্টিং সেল মানে তার আগের যে সেল, বলতে গেলে পূর্বপুরুষের সেল, তার আগের সেল থেকেই অপর একটি সেল উৎপন্ন হয়। এই তথ্যটাকে তিনি নাম দেন ওমনি সেলুলাই ইসেলুলা। এই তথ্যটার নাম দেন ওমনি সেলুলাই ইসেলুলা। তিনি স্লাইডেন অ্যান্ড সোয়ানের সেল থিওরি মডিফাই করে এটি বলেন যে দুটি পয়েন্ট বলেন। স্লাইডেন অ্যান্ড সোয়ানের সেল থিওরি মডিফাই করে রুডলফ ভিরচৌ স্লাইডেন অ্যান্ড সোয়ানের সেল থিওরিটি মডিফাই করে বলেন যে অল সেলস আর ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, মানে প্রত্যেকটি সেল তার প্রি এক্সিস্টিং সেল থেকেই উৎপন্ন হয়।
আর বলেন যে অল লিভিং অর্গানিজমস কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস, মানে প্রত্যেকটি জীবন্ত জীব বা প্রত্যেকটি জীব অনেকগুলি সেল নিয়ে উৎপন্ন হয়। তা কি লিখব এখন? রুডলফ ভিরচৌ 1855 first explained that cells divided and new cells, মানে একটি সেল ডিভাইড হয়ে আরেকটি সেলে উৎপন্ন হয়, আর formed from pre-existing cells, মানে একটি সেল তার আগের সেল, প্রি এক্সিস্টিং সেল তার পূর্বপুরুষ সেল বলতে গেলে, মানে সহজ কথায় বলতে গেলে তার পূর্বপুরুষ সেল থেকেই ডিভাইডেড হয়ে সেল উৎপন্ন হয়, নতুন একটি সেল উৎপন্ন হয়। আর তার এই থিওরিটাকেই তিনি নাম দেন ওমনিস সেলুলাই ই সেলুলা, ওমনিসেলুলাই সেলুলা। তিনি প্রথম মডিফাই করেন কি সেল থিওরি, স্লাইডেন অ্যান্ড সোয়ানের সেল থিওরি মডিফাই করেন এবং ফাইনাল শেপ দেন। হি মডিফাইড দ্য hypothesis of Sladen and Swan to give the cell theory a final shape। কি বলেন এই, তারপর তিনি মডিফাই করে কি বলেন, দুটো পয়েন্ট বলেন। কি বলেন? এক নাম্বার হচ্ছে অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস, মানে প্রত্যেকটি লিভিং অর্গানিজমস সেল দিয়ে তৈরি হয়, অনেকগুলো সেল নিয়ে প্রত্যেকটি লিভিং অর্গানিজম তৈরি হয়। এবং দ্বিতীয়ত বলেন অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, মানে প্রত্যেকটি সেল তার প্রি এক্সিস্টিং সেল থেকে উৎপন্ন হয়। অ্যারাইজ মানে উৎপন্ন হওয়া, প্রত্যেকটি সেল তার প্রি এক্সিস্টিং সেল থেকে উৎপন্ন হয়। এখন তাহলে আমরা সেলের বিষয়ে কিছু জানব। কি লিখব? ওভারভিউ অফ সেলের বিষয়ে কিছু জানব। সেল দু প্রকারের, একটি হচ্ছে উদ্ভিদ সেল আর একটা হচ্ছে প্রাণী সেল, মানে হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। তারপর হচ্ছে তোমার উদ্ভিদ সেলের মধ্যে অনিয়ন সেল, মানে তোমার পেঁয়াজের সেল, এটি একটু জটিলতর সেল, কারণ তার মধ্যে সেল ওয়াল এবং হচ্ছে সেল মেমব্রেন আলাদাভাবে থাকে, মানে সেল ওয়ালটা আর সেল মেমব্রেনটা আলাদা হবে। আউটার বাউন্ডারি হিসাবে সেল মেমব্রেন থাকে আর সেল ওয়ালটাও থাকে, যেটা অন্য উদ্ভিদ সেলের হিসাবে ওরকম হয় না। অনিয়ন সেলের ক্ষেত্রে সেটা হয়। অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজের কোষের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায়। এখন আমরা জানব ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল মানে কি? যেসব সেলের নিউক্লিয়াসের মেমব্রেন থাকে তাদের বলা হয় ইউক্যারিওটিক সেল, মানে যেসব সেলেই নিউক্লিয়াসের মেমব্রেন থাকে তাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। আর যেসব সেলে
নিউক্লিয়াসের মেমব্রেন থাকে না তাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। তা কী লিখব? প্রথমে দ্য অনিয়ন সেল, অনিয়ন মানে পেঁয়াজ, দ্য অনিয়ন সেল হুইচ ইজ এ টিপিক্যাল কি সেল? প্ল্যান্ট সেল, যার মধ্যে কি আছে? হ্যাজ এ ডিস্টিনেক্ট মানে স্বতন্ত্র সেল ওয়াল, স্বতন্ত্র সেল ওয়াল থাকে এবং তার মধ্যে আবার সেল মেমব্রেন আলাদাভাবে থাকে। অ্যান্ড ইটস আউটার বাউন্ডারি অ্যান্ড জাস্ট উইথিন ইট ইজ দ্য সেল মেমব্রেন, মানে তার মধ্যে সেল মেমব্রেন এবং সেল ওয়ালটি আলাদাভাবে থাকে। এটি হচ্ছে পেঁয়াজের সেল, এটা একটু মনে রাখবেন। পেঁয়াজের সেল হচ্ছে উদ্ভিদ সেলগুলির মধ্যে পেঁয়াজের সেল হচ্ছে তোমার একটু জটিলতর, তার মধ্যে সেল ওয়াল এবং সেল মেমব্রেনটা আলাদাভাবে থাকে, সেল ওয়ালটা স্বতন্ত্রভাবে থাকে। আর ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল কি? যেসব সেলের নিউক্লিয়াসে প্রাচীর থাকে তাকে বলা হয় ইউক্যারিওটিক সেল, এবং যেসব সেলের নিউক্লিয়াসে প্রাচীর থাকে না তাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। কি? সেল দ্যাট হ্যাভ মেমব্রেন বন্ড বা বাউন্ড, মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াই আর কল্ড ইউক্যারিওটিক আর হচ্ছে অ্যান্ড cells that lack a membrane bound nucleus are prokaryotes বা prokaryotic, মানে যেসব নিউক্লিয়াসে বা ইউক্যারিওটিকের মধ্যে নিউক্লিয়াসে মেমব্রেন থাকে আর প্রোক্যারিওটিকের মধ্যে প্রোক্যারিওটিকের নিউক্লিয়াসের মেমব্রেন থাকে না। প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষ, প্রোক্যারিওটিক মানে আদিকোষ। প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে একটি সেমি ফ্লুইড ম্যাট্রিক্স দেখা যায় বা সেমি ফ্লুইড ধাত্র, যাকে বাংলাকে ধাত্র বলা হয়, তাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি করে? কোষের আয়তনকে ধরে রাখে সাইটোপ্লাজম। এটি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক প্রত্যেকটি সেলের মধ্যেই দেখা যায়। সাইটোপ্লাজম হচ্ছে মেন এমন একটি জোন বা এরিয়া যার মধ্যে কেমিক্যাল রিয়াকশানগুলি ঘটে থাকে। সাইটোপ্লাজমের মধ্যেই কেমিক্যাল রিয়াকশানগুলি ঘটে থাকে এবং এই সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস অবস্থান করে। এই নিউক্লিয়াসের বাইরে, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসের বাইরে কিছু মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার দেখতে পাওয়া যায় বা অর্গানেলস দেখতে পাওয়া যায়, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিস। কিন্তু প্রোক্যারিওটিক সেলের মধ্যে মেমব্রেন বন্ড অর্গানেলস দেখতে পাওয়া যায় না। তো আমরা কী লিখব? সাইটোপ্লাজম কি? এ সেমি ফ্লুইড ম্যাট্রিক্স। সাইটোপ্লাজম এ সেমি ফ্লুইড ম্যাট্রিক্স কল্ড সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যেই কেমিক্যাল রিয়াকশানগুলো ঘটে থাকে এবং নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমের মধ্যে কিছু মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারগুলো দেখা যায় বা অর্গানেলসগুলো দেখা যায়। সেগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিস ইটিসি। কিন্তু প্রোক্যারিওটিক সেলের মধ্যে এরকম মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার দেখা যায় না। রাইবোজোমস
হচ্ছে একটি নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস, যেটা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দুটোর মধ্যেই দেখা যায়। রাইবোজোম হচ্ছে নন মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার বা অর্গানেলস, যেটি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটোর মধ্যেই দেখা যায়। এবং রাইবোজোম যে শুধু সাইটোপ্লাজমে থাকে তা নয়, রাইবোজোমস হচ্ছে এছাড়া ক্লোরোপ্লাস্ট, যেটা উদ্ভিদ সেলে থাকে, এবং মাইটোকন্ড্রিয়া এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার মধ্যেও দেখা যায়। এছাড়া অ্যানিমেল সেলে আরেকটি নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস দেখা যায়, যাকে সেন্ট্রিওল বলা হয়, যেটি সেল ডিভিশনে সহায়তা করে। তার মানে কি, বিসাইডস দ্য নিউক্লিয়াস, the eukaryotic cells have other membrane bound distinct structures called অর্গানেলস, যাকে আমরা অর্গানেলস বলি। যেমন যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর, গলগি কমপ্লেক্স, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ, ইটিসি। কিন্তু প্রোক্যারিওটিক সেলের মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানেলসগুলো দেখা যায় না। কী লিখবো এটা? দ্য প্রোক্যারিওটিক সেলস ল্যাক, মানে থাকে না, সাচ মেমব্রেন বাউন্ড অর্গানেলস। এছাড়া রাইবোজোম একটি অর্গানেলস যার মধ্যে মেমব্রেন থাকে না, কিন্তু এটি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটি সেলের মধ্যেই থাকে। কি, রাইবোজোমস আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস ফাউন্ড in all cells, both মানে দুটোই, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক as well as prokaryotic সেল। রাইবোজোম যে শুধু সাইটোপ্লাজমে থাকে তা নয়, রাইবোজোম কি থাকে এছাড়া বিভিন্ন, যেমন উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট, তারপর মাইটোকন্ড্রিয়া, প্রাণীদের মধ্যে মাইটোকন্ড্রিয়া, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইটিসির মধ্যেই থাকে। যেমন তারপর লিখতে পারি, রাইবোজোমস আর ফাউন্ড নট অনলি ইন সাইটোপ্লাজম, মানে শুধু সাইটোপ্লাজমে থাকে না রাইবোজোম, বাট অলসো উইথিন দ্য টু অর্গানেলস ক্লোরোপ্লাস্ট মানে এটা হচ্ছে শুধু উদ্ভিদে থাকে ক্লোরোপ্লাস্ট, যেটা প্ল্যান্ট সেলেই দেখা যায়, অন্যটাতে দেখা যায় না। অ্যান্ড মাইটোকন্ড্রিয়া অ্যান্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কি, আরেকটি নন মেমব্রেন বন্ড অর্গানেল দেখা যায় অ্যানিম্যাল সেলের মধ্যে, তা হচ্ছে সেন্ট্রিওল, যেটি সেল ডিভিশনে সহায়তা করে। লিখতে পারি, অ্যানিম্যাল সেলস কন্টেন অ্যান আদার নন মেমব্রেনাস বা নন মেমব্রেন
bound organelles called centriole which যেটা হেল্প করে আমাদের কিসে, helps in cell division. এখন আমরা পড়ব সেলের সাইজ অ্যান্ড শেপ। সবথেকে ছোট সেল বা স্মলেস্ট সেল কি, স্মলেস্ট সেল, সবথেকে স্মলেস্ট সেল হলো মাইক্রোপ্লাজমা, যার লেন্থ হলো 0.3 মাইক্রোমিটার ইন লেন্থ। সবথেকে ছোট স্মলেস্ট সেল মাইক্রোপ্লাজমা, সবথেকে কি স্মলেস্ট সেল, তার সাইজ কত, অনলি 0.3 মাইক্রোমিটার ইন লেন্থ। ব্যাকটেরিয়ার সাইজ কত, 3 to 5 মাইক্রোমিটার। ব্যাকটেরিয়ার সাইজ 3 to 5 মাইক্রোমিটার। সবথেকে বড় বা লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল কি, লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল হলো এগ অফ অস্ট্রিচ, মানে অস্ট্রিচের ডিম। লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল কি, এগ অফ অস্ট্রিচ, মানে উট পাখির ডিম। আর হচ্ছে হিউম্যান ব্লাড সেলের আয়তন কত, হিউম্যান ব্লাড সেল, রেড ব্লাড সেলস মানে আরবিসির আয়তন হচ্ছে 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। নার্ভ সেল কি, সবথেকে লংগেস্ট সেল, এটা হচ্ছে লার্জেস্ট সেল। লংগেস্ট সেল কি, সবথেকে লংগেস্ট সেল নার্ভ সেল। শেপ কি, সেলের শেপ, সেল বিভিন্ন শেপের হয়। কি শেপের হয়, ডিস্ক লাইক, তারপরে হচ্ছে পলিগোনাল লাইক হয়, কলামনার লাইক হয়, কিউবয়েড লাইক হয়, থ্রেড মানে সুতোর মতো হয়, বিভিন্ন শেপের হয়। ইরেগুলার মানে কোনো আকৃতি ছাড়া হয়। কি আকৃতির হয়, কি শেপের হয়, দে মে বি ডিস্ক মানে চাকতির মতো, ডিস্ক লাইক, পলিগোনাল, কলামনার, কিউবের মতো, কিউবয়েড, থ্রেড লাইক সুতোর মতো, और অনেক সময় ইরেগুলার হয়, মানে কোনো আকার ছাড়া, ইরেগুলার। প্রোক্যারিওটিক সেলস আর ইউক্যারিওটিক সেলস দেখি এখন। প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি পড়ে, প্রোক্যারিওটিক সেলসের মধ্যে কি পড়ছে, প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা প্রোক্যারিওটিক সেল বলতে বুঝি ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি মানে সবুজ শৈবাল যাকে বলে, নীলাভ সবুজ শৈবাল। তারপর মাইক্রোপ্লাজমা, পিপিএলও মানে প্লুরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস, এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক সেলের মধ্যে পড়ে। কি পড়ে, দ্য প্রোক্যারিওটিক সেলস আর রিপ্রেজেন্টেড মানে কি বোঝায়, বাই ব্যাকটেরিয়া, তারপরে ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। মাইক্রোপ্লাজমা মানে সবথেকে স্মলেস্ট সেল। আরেকটা কি পড়ে, और পিপিএলও मतलब হচ্ছে প্লুরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস। কি প্লুরোনিউমোনিয়া লাইক
organisms, like organisms. আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কী কী পড়ে? ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলসের মধ্যে কী কী পড়ছে? ইউক্যারিওটিক সেলের মধ্যে পড়ে হচ্ছে প্রোটিস্টা, প্ল্যান্ট, অ্যানিমেলস, ফাঙ্গি, এগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেলের মধ্যে পড়ে। কী কী পড়ে? প্রোটিস্টা, প্ল্যান্টস, অ্যানিম্যাল অ্যান্ড ফাঙ্গি, এগুলো ইউক্যারিওটিক সেলের মধ্যে পড়ছে। এখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে অনেক ডিফারেন্স দেখা যায়। সেগুলোর মধ্যে কিছু কিছু হচ্ছে যেমন উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে, যেমন উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকে, প্লাস্টিড থাকে, তারপর লার্জ ভ্যাকিউল, সেন্ট্রাল ভ্যাকিউল মানে কোষের মাঝখানে একটা অনেক বড় লার্জ ভ্যাকিউল মানে গর্ত দেখা যায়, যেগুলো অ্যানিম্যাল সেলে থাকে না। অ্যানিম্যাল সেলে সেল ওয়ালস মানে কোষ প্রাচীর, প্লাস্টিড, তারপর লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল এগুলো থাকে না অ্যানিম্যাল সেলে। কিন্তু অ্যানিম্যাল সেলে সেন্ট্রিওল থাকে, যেটি হচ্ছে আমাদের কোষ বিভাজনে সহায়তা করে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে, যেটি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে থাকে না। সেন্ট্রিওলস প্ল্যান্ট সেলের ক্ষেত্রে থাকে না। কি তাহলে একটা পয়েন্ট মনে রাখার পয়েন্ট, সেল ওয়ালস, প্লাস্টিড অ্যান্ড এ লার্জ মানে বৃহৎ, সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, ভ্যাকিউল মানে গর্ত, হুইচ যেগুলো অ্যাবসেন্ট থাকে, কিসের মধ্যে অ্যাবসেন্ট থাকে? ইন অ্যানিম্যাল সেল। আর অন্য সাইডে অন দ্য আদার হ্যান্ড অন্য দিক দিয়ে অ্যানিম্যাল সেলসে থাকে সেন্ট্রিওলস থাকে, যেটা উদ্ভিদ সেলে থাকে না। সেন্ট্রিওলস, অ্যানিম্যাল সেলের সেন্ট্রিওলস কী কাজ করে? সেল ডিভিশনে সহায়তা করে। হুইচ আর অ্যাবসেন্ট ইন অলমোস্ট অল প্ল্যান্ট সেলস, প্রায় অনেক উদ্ভিদের ক্ষেত্রেই থাকে না সেন্ট্রিওলস আমাদের কোষ বিভাজনে সহায়তা করে। আর সেন্ট্রিওলস হচ্ছে একটি নন মেমব্রেন অর্গানেল, যার কোনো মেমব্রেন থাকে না। সাইটোপ্লাজম কি? এটা হচ্ছে প্রথম ডিসকভার করেন স্ট্রাসবার্গ, যেটি হচ্ছে সাইটোপ্লাজম টার্মটি প্রথম যে ডিসকভার করেন তার নাম হচ্ছে স্ট্রাসবার্গ। তিনি সাইটোপ্লাজমটা কোথায় থাকে? মানে সেল মেমব্রেন বা সেল ওয়াল বা সেল মেমব্রেনের আর নিউক্লিয়াসের মাঝখানের অংশটাকে তিনি সাইটোপ্লাজম নাম দেন। সাইটোপ্লাজমকে তিনি দুটো ভাগে ভাগ করেন, সাইটোসল অ্যান্ড ট্রোপোপ্লাজম। সাইটোসলটা কি? সাইটোসল হচ্ছে সাইটোপ্লাজমের সেই লিকুইড অংশটাকে বলা হয় সাইটোসল, মানে সেই অর্গানেলসগুলো বাদ দিয়ে কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে অর্গানেলসগুলো থাকে, অর্গানেলসগুলো বাদ দিয়ে যেই লিকুইড পার্টগুলো থাকে তাকে বলা হয় সাইটোসল। আর ট্রোপোপ্লাজম কি? ওই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত লিকুইড পার্ট ছাড়া অর্গানেলস এবং নন লিভিং পার্টগুলোকে বলা হয় ট্রোপোপ্লাজম, বা এটাকে বলা হয় ডিউটোপ্লাজমও বলা হয়। কি তাহলে টার্ম সাইটোপ্লাজম was given by Strasberg বা Strasberger, GER, Strasberger, for the part of cells। সেলের মধ্যে দেখেন কোথায় থাকে এটা? প্রেজেন্ট বিটুইন মানে মাঝখানে, দ্য নিউক্লিয়াস অ্যান্ড সেল মেমব্রেন। তিনি সাইটোপ্লাজমকে দুটি অংশে ভাগ করেন, একটা হচ্ছে সাইটোসল, আরেকটা হচ্ছে ট্রোপোপ্লাজম।
সাইটোসলকে কি বলেন? সাইটোসল কোনটা? লিকুইড ম্যাট্রিক্স, লিকুইড ম্যাট্রিক্স অফ সাইটোপ্লাজম। কোনটা ছাড়া? এক্সেপ্ট অর্গানেলস, অর্গানেলসগুলো ছাড়া, এক্সেপ্ট অর্গানেলস, এক্সেপ্ট অর্গানেলস, অর্গানেলস। আর ট্রোপোপ্লাজমটা কি? ট্রোপোপ্লাজমটা হচ্ছে পার্ট অফ সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের পার্ট কন্টেনিং অর্গানেলস, অর্গানেলসগুলোকে ট্রোপোপ্লাজম কি? পার্ট অফ সাইটোপ্লাজম কন্টেনিং অর্গানেলস অ্যান্ড নন লিভিং ইনক্লুশনস। একে ডিউটোপ্লাজমও বলা হয়, একে ডিউটোপ্লাজমও বলা হয়। ট্রোপোপ্লাজমকে ডিউটোপ্লাজম বলা হয়। এটি হচ্ছে সাইটোপ্লাজমের অর্গানেলসগুলো এবং নন লিভিং ইনক্লুশনস হচ্ছে ট্রোপোপ্লাজম, একে ডিউটোপ্লাজমও বলা হয়। এর পরের ভিডিওতে আমরা পড়ব সেল অর্গান, সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন।